নমস্কার, আমি রঞ্জন সরকার। আমি কিডনি রোগ বিশেষজ্ঞ, ইংরেজিতে আমাদের নেফ্রোলজিস্ট বলা হয়। আজকে আমরা আলোচনা করব ক্রিয়েটিনিন কিভাবে কমানো যায়। এই পুরো আলোচনাটা প্রথম 1 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া যায়, কিন্তু আমি আপনাদের ভয় দেখাবো না, সেই জন্য আমরা এটা আলোচনা করব যে ক্রিয়েটিনিন অ্যাকচুয়ালি কমানো যায় না, কিন্তু বিভিন্নভাবে আমরা ক্রিয়েটিনিন বাড়ার অগ্রগতিটাকে কমাতে পারি, বা আমরা ক্রিয়েটিনিন যাতে না বাড়ে সেই রকম কিছু পদক্ষেপ নিতে পারি যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি, আমাদের কিডনি যাতে সুস্থ থাকতে পারে। ক্রিয়েটিনিন হচ্ছে একটা প্রোটিন থেকে, যে প্রোটিন যখন আমরা খাই তখন প্রোটিনের যে বর্জ্য পদার্থ যেটা তৈরি হয়, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট বলি। আমরা 3 ধরনের খাবার খাই: কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। কার্বোহাইড্রেট এবং ফ্যাটে শুধু কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকে। প্রোটিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও নাইট্রোজেন থাকে। সেই জন্য প্রোটিন যখন ডাইজেশন হয়, প্রোটিনের যখন পাচন হয়, তখন হয়ে এই কার্বন ডাইঅক্সাইড আর জল ছাড়াও সেখান থেকে তৈরি হয় নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে দুটো নাম আপনারা সবাই জানেন, একটা হচ্ছে ইউরিয়া, একটা হচ্ছে ক্রিয়েটিনিন। আরো অনেক এরকম নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট আছে যেগুলো অনেক সময় বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করা হয়, কিন্তু সেগুলো দৈনন্দিন জীবনে আপনার কিডনি কিরকম আছে জানার জন্য এটা ব্যবহৃত হয় না। Why nitrogenous waste products are important in kidney failure? কেন আমরা শুধু এই ইউরিয়া ক্রিয়েটিনিন করতে থাকি? তার কারণ হলো একমাত্র কিডনির মাধ্যমেই মেইনলি, কিছুটা স্টুলের সঙ্গে বেরোয়, কিন্তু মেইনলি ইউরিনের সঙ্গে এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিটেড হয়, শরীর থেকে নিষ্কাশিত হয়। সেই জন্য যদি কিডনির কর্মক্ষমতা কমে যায়, সেটা কিডনির মধ্যে দুটো মেইন জায়গা আছে, একটা হচ্ছে ছাঁকনি, যেটাকে আমরা বলি গ্লোমেরুলাস, আর আরেকটা হলো সেই ছাঁকনির পরবর্তী যে ছাঁকনি দিয়ে যে জিনিসটাকে ছাঁকা হয় সেটাকে আবার শরীর কিছুটা মডিউলেট করে, সেই জায়গাটাকে বলে টিউবিউল, বা অনেকগুলো নালী থাকে। সেইখান দিয়ে গিয়ে ফাইনালি ইউরিনটা তৈরি হয়ে কালেক্টিং টিউবিউলের মধ্যে দিয়ে তারপরে শরীর থেকে নিষ্কাশিত হয়। তো কিডনির ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ার মেইন কারণ হলো গ্লোমেরুলাস বা ছাঁকনির প্রবলেম। টিউবিউলসে অতটা ক্রিয়েটিনিন ইনিশিয়ালি বাড়ে না, পরের দিকে কিডনি খারাপ হলে সে টিউবিউলই হোক কি গ্লোমেরুলাসই হোক, সব জায়গাতেই ক্রিয়েটিনিন বাড়ে। যেহেতু ক্রিয়েটিনিন কিডনির হেলথের সঙ্গে, কিডনির স্বাস্থ্যের সঙ্গে জড়িত, সেজন্য আমরা মনে করি যে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেই, প্রোটিন খাওয়া বন্ধ করে দিলেই আমাদের কিডনি ঠিক হয়ে যাবে, আমাদের ক্রিয়েটিনিন কমে যাবে। সেই জন্য প্রোটিন খাওয়া আমরা প্রথমেই বন্ধ করে দিই। এটা একটা ভুল ধারণা। তার কারণ হলো, আপনার যদি আগুনে আপনি জ্বালানি না দেন, আপনারা নিশ্চয়ই সবাই হোম দেখেছেন, হোমে একটা আগুন জ্বলতে থাকে, তার মধ্যে পুরুত মশাই যখন ঘি দেন তখন দাউ দাউ করে জ্বলে ওঠে, তারপরে আবার স্তিমিত হয়ে যায়, কিন্তু আগুনটা একই রকম আছে। সুতরাং আগুনটা ওই কতটা বড় হয়ে যাচ্ছে সেটা আপনার দেখাচ্ছে ঘৃতাহুতির জন্য। সেই রকম যদি আপনি কিডনি খারাপের মধ্যে প্রোটিন বেশি খেতে শুরু করেন, তাহলে ক্রিয়েটিনিন বাড়ার গতিটা বেড়ে যাবে ডেফিনেটলি। সুতরাং আপনি এক্সট্রা প্রোটিন খাবেন না। কিন্তু আমরা বাংলায় কথা বলছি আজকে মোস্টলি, সেই জন্য আমি ধরেই নিচ্ছি আমার সমস্ত যারা শুনছেন তারা সবাই বাঙালি। আমরা বাঙালিরা খুবই কম প্রোটিন খাই। আমাদের প্রোটিন বলতে সারা পাতে 1 পিস মাছ, হয়তো আমরা কেউ কেউ রোজ সকালে একটা করে ডিম খাই, বা সপ্তাহে গুনে গুনে ডিম খাই। আজকে এই সপ্তাহে কটা ডিম খাওয়া হলো। ছানা, দুধ আমরা রেগুলারলি খুব কম লোক খাই। সেই জন্য আমাদের প্রোটিন এমনিতেই, বাঙালিদের প্রোটিন এমনিতেই রেস্ট্রিক্টেড, সেলফ রেস্ট্রিক্টেড বাঙালি খাদ্যের। সেই জন্য আমাদের আর আলাদা করে প্রোটিন রেস্ট্রিকশনের দরকার হয় না। স্পেশালি বয়স্ক মানুষদের, যাদের এই সমস্ত বিভিন্ন রকম জটিল রোগ হতে থাকে দীর্ঘদিনের, সুগার, প্রেশার, এগুলি থেকে, তারা যদি আরো প্রোটিন খাওয়া বন্ধ করে দেন, তাহলে তাদের মাসল মাস একবার যদি কমে যায়,
তাহলে মাংসপেশি নতুন করে আর বয়স্ক মানুষদের তৈরি হয় না, তখন তাদের শরীর ভেঙে যেতে থাকে, তাদের ইমিউনিটি কমে যেতে থাকে। সেই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটিন আপনাকে খেতেই হবে। সেটা কতটা? যদি আপনার কিডনির কোনো সমস্যা না থাকে তাহলে 0.8 থেকে 1 গ্রাম প্রতি কেজি বডির শরীরের ওজন। সুতরাং একজন 60 কেজির মানুষের অন্তত 48 থেকে 60 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। যদি আপনার কিডনির সমস্যা থাকে আপনি একটু কম খেতে পারেন, 0.6 থেকে 0.8, কিন্তু তার বেশি কম প্রোটিন খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। আর এটাও জানা দরকার যে আমি যদি 60 গ্রাম প্রোটিন আমার দিনে খেতে হয়, তার মানে 60 গ্রাম মাছ নয়, কিন্তু 100 গ্রাম মাছে মাত্র 20 গ্রাম প্রোটিন থাকে, 100 গ্রাম চিকেনেও তাই। সুতরাং এইখানে এটা আমি মাছ বলছি, আপনি বলবেন যে তাহলে কি সব মাছেই একই রকম প্রোটিন থাকে? না, কিন্তু প্রত্যেকটা মাছ আপনাকে মুখস্থ করতে হবে না। কোনোটায় হয়তো 18 থাকে, কোনোটায় 22, তাতে কি যায় আসে? আপনি তো রোজ একই মাছ খাবেন না। সুতরাং অ্যাভারেজ হয়ে গেলে ওই 20 গ্রাম প্রোটিন। একটা ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে, 100 গ্রাম দুধে 4 গ্রাম প্রোটিন থাকে। সুতরাং এই 60 গ্রাম প্রোটিনের মধ্যে আমরা বলি যে 30 গ্রাম আপনি প্রোটিন জাতীয় ফুড থেকে প্রোটিন পাবেন। সেগুলো কি না? ছানা, দুধ, দই, মাছ, চিকেন। মাটন রসনা অনুযায়ী খাবেন, রোজ খাবেন না। মাঝে মাঝে নিশ্চয়ই খাবেন, তা না হলে তো বেঁচে থাকার আনন্দটাই থাকবে না। সেই জন্য ডেফিনেটলি নিয়ম ভাঙবেন। কিন্তু এই 100 গ্রাম মাছ বা চিকেন থেকে আপনি যদি 20 গ্রাম প্রোটিন খান, তাহলে আপনার আরো 10 গ্রাম রয়ে গেল, যেটা আপনি একটা ডিম বা 100 গ্রাম দুধ, বা আপনি যদি ডিম না খান তাহলে আরো বেশি দুধ, সেই দুধ থেকে তৈরি এই দুধ হিসেবে খেতে পারেন। যদি আপনার পা ফোলার সমস্যা থাকে তাহলে দুধটাকে ছানা বা দই হিসেবে খান, তাহলে আপনার ফ্লুইড রেস্ট্রিকশনও রইল, আপনার প্রোটিন খাওয়াও হলো। অ্যানিমাল প্রোটিন, এতক্ষণ আমরা সব অ্যানিমাল প্রোটিনের কথা বললাম। অ্যানিমাল প্রোটিন ইজ দ্য বেস্ট প্রোটিন টু ইট বিকজ এর বায়োলজিক্যাল ভ্যালু সবচেয়ে ভালো। হোয়াট ইজ বায়োলজিক্যাল ভ্যালু? কতটা প্রোটিন আপনি খাচ্ছেন, তার মধ্যে শরীর কতটা অ্যাবজর্ব করছে এবং কতটা শরীরের মধ্যে অ্যাসিমিলেট করছে। তো 100 গ্রাম অ্যানিমাল প্রোটিন খেলে তার 90 থেকে 96 ভাগ তাদের আমরা বলি বায়োলজিক্যাল ভ্যালু। কিন্তু আপনি যদি ভেজিটেরিয়ান প্রোটিন খান তাহলে আপনার অত বায়োলজিক্যাল ভ্যালু আপনি পাবেন না। ডাল, সয়াবিন, ছোলা, এগুলো থেকেও প্রোটিন আসে, কিন্তু তাদের বায়োলজিক্যাল ভ্যালু অনেক কম, শতকরা 60 থেকে 70 ভাগ। সেই জন্য আপনি যদি ভেজিটেরিয়ানও হন, একটু দুধ, ছানা, দই এগুলোর দিকে বেশি নজর দিন। দে আর অ্যানিমাল প্রোটিন, দে আর ক্লাস 1 প্রোটিন। বাকিটা আপনি ভেজিটেবল প্রোটিন দিয়ে মেকআপ করতে পারেন। ক্রিয়েটিনিনের মাত্রা বাড়াতে পারে এরকম কোনো খাবার নেই। সেই জন্য আমি আমার পেশেন্টরা আমার কাছে এসে যখন অন্য ডাক্তারবাবুদের থেকে অনেক কিছু রেস্ট্রিকশন শুনে আসেন আর আমি বলি কোনো রেস্ট্রিকশন করতে হবে না, তখন একটু সন্দেহের চোখে দেখেন আমার দিকে। কিন্তু সত্যি কথা যে আপনি যদি যথেষ্ট পরিমাণ মানে হেলদি পরিমাণ একটা হেলদি ডায়েটে থাকেন, তাহলে তার জন্য ক্রিয়েটিনিন বাড়ে না। ক্রিয়েটিনিন বাড়ে আপনার কিডনির কর্মক্ষমতা ক্রমশ কমে যাওয়ার জন্য। আর ক্রিয়েটিনিন বাড়ে যদি এমন কিছু করেন যাতে আপনার কিডনির ক্ষতি হচ্ছে, এবং সেটার মধ্যে একটা হচ্ছে ব্যথার ওষুধ। আপনার প্রি এক্সিস্টিং কোনো কিডনির সমস্যা আছে, তার মধ্যে আপনার দাঁতে ব্যথা হলো কিংবা কোথাও চোট পেলেন, আপনি অর্থোপেডিক কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন, তাকে বলতে ভুলে গেলেন যে আপনার কিডনির সমস্যাও আছে সঙ্গে, এবং তিনি আপনাকে ব্যথা কমানোর কোনো ওষুধ দিলেন। দুদিন পরে দেখলেন পা ফুলে যাচ্ছে, বা আপনার রক্তচাপ বেড়ে যাচ্ছে, বা পেটে অ্যাসিডিটি হচ্ছে, সেগুলো সব ব্যথার ওষুধ থেকে হয়। সেই জন্য ব্যথার ওষুধ খাওয়ার আগে বা যে কোনো আরেকজন যখন নতুন কোনো ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছেন, সবসময় আপনার প্রি এক্সিস্টিং প্রেসক্রিপশন যেগুলো, আপনি যে ওষুধগুলো অলরেডি খান, সেগুলো সেই ডাক্তারবাবুকে দেখানোটা খুব জরুরি। কিডনির সমস্যা থাকা মানেই যে জল খাওয়া বারণ তা নয়।
জল খাওয়াটা ডিপেন্ড করবে, বা জলীয় জিনিস খাওয়াটা ডিপেন্ড করবে আপনার পা ফোলে কিনা। কিডনির সমস্যা যাদের খুব কম, মনে করুন ক্রিয়েটিনিন 1.5, 2.5 এরকমও আছে, তাদের অনেকেরই ইউরিনের পরিমাণ সারাদিনে যথেষ্ট হয়, যতটা জল খান অতটাই ইউরিন হয়ে যায়, তাহলে তাদেরকে কখনো জলের কোনো রেস্ট্রিকশন করার দরকার নেই। জলের রেস্ট্রিকশন তখনই করতে হয় যখন পা ফোলা শুরু হয়, বা আমরা অন্য একোকার্ডিওগ্রাফির মাধ্যমেও বুঝতে পারি যে শরীরে জল বেশি আছে কিনা। যদি সঙ্গে হার্ট ফেলিয়ার থাকে তাহলে জল খাওয়া কমাতে হয়, আর কমাতে হয় যখন কিডনির জল বার করার ক্ষমতাটা কমে যাচ্ছে, শরীরে জল জমে যাচ্ছে, তখন গিয়ে জল খাওয়া কমাতে হয়। নুন, যদি আপনার ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে নুন যে কোনো সময়ই কম খাওয়া ভালো। এমনি হেলদি ডায়েটের মধ্যেও নুন কম খাওয়াটাই এখন আমরা সবাই বলি। আমরা আজকে ক্রিয়েটিনিন নিয়ে কথা বলছি, সুতরাং ক্রিয়েটিনিন সঙ্গে কিডনির জন্যই ক্রিয়েটিনিন। কিডনির সমস্যার প্রধান দুটি কারণ হলো ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার। আমরা কেন 3বার ডায়াবেটিস বললাম? কারণ আমাদের শতকরা 100 জনের মধ্যে 40 জন বা তার বেশি লোকের কারণ কিডনির সমস্যার হচ্ছে ডায়াবেটিস। এবং আমরা এখন, ইন্ডিয়া এখনো ইজ নট অ্যান এজিং পপুলেশন, কিন্তু আগামী কয়েক দশকে আমাদের বয়স্ক মানুষদের সংখ্যা অন্য দেশের মতোই ক্রমশ বেড়ে যাবে। আমরা তারুণ্যের সংখ্যা আস্তে আস্তে কমবে, এবং যত দিন যাবে তত আমাদের হাইপারটেনশন এবং ব্লাড সুগার রিলেটেড সমস্যা আরো বাড়তে থাকবে। এবং সেই জন্য এই দুটি রোগ যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমাদের কিডনির সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এই দুটি রোগ, এই যেভাবে আমরা দেখতে অভ্যস্ত যে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হলো কিনা, আমাদের ব্লাড সুগার কন্ট্রোল হলো কিনা, এরা কিন্তু ঠিক ব্লাড প্রেশার ব্লাড সুগার রোগ নয়। এখন এই রোগগুলিকে একত্র করে বলা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। তাতে কি থাকে? ব্লাড প্রেশার বেশি হয়, উচ্চ রক্তচাপ, ব্লাড সুগার বাড়ে, সেন্ট্রাল ওবেসিটি, পেটটা মোটা হয়ে যাচ্ছে। সেটা মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আর এই যে ডায়াবেটিস যেটা আমরা বলছি, এখানে ইনসুলিন শরীরে অ্যাকচুয়ালি বেশি থাকে, এখানে বলা হয় এটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স। সেই জন্য আপনার সুগার বাড়লে আপনি কোনো বুঝতে পারবেন না। সেই জন্য এখন বলা হচ্ছে আপনার বয়স যদি 40 বা তার উপরে হয় তাহলে আপনাকে নিজেকে সুগার চেক করতে হবে, আপনাকে নিজেকে গিয়ে ব্লাড প্রেশার পরীক্ষা করাতে হবে, বা আপনি নিজে ব্লাড প্রেশারের যন্ত্র কিনে বাড়িতে নিজেই পরীক্ষা করুন, ব্লাড সুগারের যন্ত্র নিজে কিনে নিজেই পরীক্ষা করুন। সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়োর সেলফ কেয়ারের পরে যদি আপনার মনে হয় যে না, কোনো জিনিস যেরকম গুগলে দেখছি সেটার বাইরে দেখাচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তাহলে সেই দিকে নজর দিন। ব্লাড সুগার ব্লাড প্রেশার থেকে ক্রিয়েটিনিন বাড়ে না, কিন্তু ব্লাড সুগার ব্লাড প্রেশার থেকে কিডনির অসুখ শুরু হয়। ক্রিয়েটিনিন প্রথমেই বাড়ে না, অন্তত শতকরা 50% কিডনির সমস্যা বা তার বেশি হলে তবে গিয়ে ক্রিয়েটিনিন বাড়ে। সেই জন্য ক্রিয়েটিনিনকে আমরা বলি আর লেট মার্কার ফর কিডনি ডিজিজ। প্রথমেই ক্রিয়েটিনিন বাড়ে না। প্রথমে কি হয়? প্রথমে ইউরিন দিয়ে প্রোটিন বেরোয়। সেই জন্য আপনি যদি আপনার কিডনির হেলথ নিয়ে চিন্তিত হন তাহলে ইউরিন রুটিন টেস্টে যদি প্রোটিন না পাওয়া যায় তাহলে মাইক্রো অ্যালবুমিন টেস্ট, যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, আর যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও, এই দুটো টেস্ট করা নিয়মিতভাবে 2 বছরে একবার করে করুন, সেটাই যথেষ্ট। কিন্তু যদি অ্যাবনর্মাল থাকে তাহলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ক্রিয়েটিনিন, যেটা প্রথমেই বলেছিলাম যে ক্রিয়েটিনিন কমানোর কোনো ওষুধ সেরকম ভাবে হয় না। সেই জন্য কিন্তু আমাদের কাছে এখন ডায়াবেটিস রোগীদের জন্য 3টে ওষুধ আছে যাতে আমরা ক্রিয়েটিনিনের ভবিষ্যতের অগ্রগতি কম করতে পারি। একটা হলো
টেলমিসার্টান, ওলমিসার্টান, লোসার্টান জাতীয় ওষুধ, যেগুলো ব্লাড প্রেশারের জন্য ব্যবহার হয়। সেই ধরনের আমাদের পরিভাষায় আমরা বলি র্যাস ইনহিবিটরস। সেটা দিয়ে আমরা রক্তচাপও ঠিক করতে পারি, হার্টকেও ঠিক রাখতে পারি, এবং কিডনি দিয়ে প্রোটিন নিঃসরণ বা কিডনির ভবিষ্যতের স্বাস্থ্য বেটার রাখার একটা উপায়। দ্বিতীয় একটি অলরাউন্ডার ওষুধ এসছে, সেটা যদিও প্রথমে শুধু এসছিল ডায়াবেটিক রোগীদের জন্য, কিন্তু এখন দেখা গেছে নন ডায়াবেটিক রোগীদেরও যদি কিডনির সমস্যা থাকে, যদি লিভারের সমস্যা থাকে, যদি হার্টের সমস্যা থাকে, সব জায়গাতেই এটা খুব ভালো কাজ করে। সেটার নাম হচ্ছে SGLT2 ইনহিবিটর। এই ওষুধগুলো শেষে হয় ফ্লোজিন দিয়ে শেষ, এম্পাগ্লিফ্লোজিন বা ডাপাগ্লিফ্লোজিন। এই দুটো ওষুধ আমরা এখন রেগুলারলি কিডনির সমস্যা যাদের থাকে তাদের জন্য ব্যবহার করি। এরা ক্রিয়েটিনিন ডিরেক্টলি কমায় না, কিন্তু ক্রিয়েটিনিনের অগ্রগতিটাকে কমায়। সুতরাং আপনার পক্ষে বোঝা খুব মুশকিল যে তাহলে আমি ওষুধটা খেয়ে আমার কি লাভ হলো, কিন্তু বিশ্বাস করুন এই দুটো ওষুধ আমাদের কিডনি হেলথকে প্রিজার্ভ করার জন্য খুব কাজে দেয়। তৃতীয় একটা ওষুধ আছে, সেটা শুধু ডায়াবেটিকরাই ব্যবহার করতে পারেন, নন স্টেরয়েডাল MRA আমাদের পরিভাষায়। সেটা কিডনি দিয়ে প্রোটিন নিঃসরণ কম করে এবং খুব ড্রামাটিক্যালি কম করে। সেই জন্য ওই যে বললাম ACR বা PCR, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও যদি বেশি থাকে, সেই সময় যদি আমরা এই তিনটে ওষুধই একসঙ্গে দিতে থাকি তখন ক্রিয়েটিনিন কিন্তু নর্মাল। কিন্তু সেই সময়েও যদি আমরা এই ওষুধগুলো সবগুলো দিতে পারি, তাহলে আমরা আপনার কিডনির সমস্যাটাকে অনেক পেছনে ঠেলে দিতে পারি, এবং যে জিনিসটাকে আমরা সবচেয়ে ভয় পাই, ডায়ালিসিস, সেটাকে আমরা এত পেছনে ঠেলে দিতে পারি যে সেটা হয়তো আপনার সারা জীবনে দরকারই হলো না। শুধু একটাই জিনিস এর সঙ্গে আমি যোগ করতে চাইবো, যে আমাদের দেশে একটা সমস্যা হলো যে আমরা যে কোনো ওষুধের দোকান থেকে গিয়ে কিনে খেতে পারি। প্রবণতাটা এখন অনেকটা কমেছে, এবং ওষুধের দোকানদাররাও এখন প্রেসক্রিপশন ছাড়া খুব একটা ওষুধ দিতে চান না। আমাদের যেরকম এই যে ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো যেরকম খুব আমাদের মানে আমাদের স্পেশালি কিডনির জন্য যে তিনটে ওষুধের নাম আপনাদের বললাম, এই তিনটে ওষুধই কিডনির জন্য খুব ভালো, কিন্তু প্রত্যেকটা ওষুধেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেই জন্য আপনি যখন আপনার যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি ডাক্তারবাবুদের কাছে যাবেন, কারণ তাদের তত্ত্বাবধানে আপনার এই ওষুধগুলো শুরু করা উচিত। তারা ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে আপনাকে সচেতন করবেন, বা কোন কোন জিনিস মনিটর করা উচিত আপনি যদি এই ওষুধগুলো শুরু করেন, তাহলে সেগুলো আপনাকে বুঝিয়ে বলে দেবেন। এবং এই মনিটরিং ছাড়া ওষুধ খাওয়া খুব রিস্কি। আমি অনেক সময় হয় যে আমাদের জেলা থেকে যে সমস্ত রোগীরা আমাদের দেখাতে আসেন তাদেরকে লিখেছি যে এই ওষুধটা শুরু করুন, কিন্তু 2 সপ্তাহ পরে আমাকে এই রক্ত পরীক্ষাগুলো করে দেখাবেন। 3 মাস পরে উনি এসে একগাল হেসে ঢুকে বললেন যে ডাক্তারবাবু আমি আসতে পারিনি, আমার ছেলের বিয়ে এসে গেছিল, আমার ওই হয়েছিল সেই হয়েছিল। কেউ কেউ বেঁচে যান, কিন্তু কারুর খুব মানে খুব বাজে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও প্রেজেন্ট করেন, এরকম অভিজ্ঞতা আমাদের আছে। সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না, 1 নম্বর। 2 নম্বর, ডাক্তারবাবু ঠিক যেরকম ভাবে যখন আপনাকে ফলো আপে আসতে বলবেন তখন প্লিজ আসবেন। আমার তো কোনো সমস্যা হচ্ছে না, 2 বছর একই প্রেসক্রিপশনের ওষুধ খেয়ে যাচ্ছি, এটা করবেন না। ক্রিয়েটিনিন 2 থেকে 10-এও আসতে দেখেছি রোগীদের, প্লিজ এটা করবেন না। কিডনির কোন সমস্যায়, কোন স্টেজ অফ কিডনির সমস্যায় আপনি নেফ্রোলজিস্টের কাছে আসবেন, এটা আমাদের অনেকেই জিজ্ঞেস করে থাকেন। আমি বলবো যে যদি আপনার কিডনির সমস্যা হতে পারে এমন কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, কি সেই রিস্ক ফ্যাক্টর? 1 নম্বর ডায়াবেটিস, আমরা টাইপ 2 DM বলি, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। 3 নম্বর, যদি আপনার ইমিডিয়েট ফ্যামিলিতে কারোর কিডনির সমস্যা থাকে। 4 নম্বর, আপনার বয়স যদি 50 বা তার বেশি হয়। তো এই 4টি যদি আপনার থাকে, তাহলে আপনি রেগুলারলি আপনার কিডনির হেলথ
নিজেই টেস্ট করতে পারেন, কিংবা ডাক্তারকে গিয়ে বলতে পারেন যে আমার কিডনি ঠিক আছে কিনা আমি কি করে জানবো। উনি আপনাকে কিছু টেস্ট লিখে দেবেন, সেই টেস্টগুলি আপনি সময়ে সময়ে করতে থাকবেন। যদি আপনার বয়স 50-এর ওপরে হয় তাহলে আমি বলবো বছরে একবার বা 2 বছরে একবার করলেও হবে, কিন্তু এই রেগুলারলি এই টেস্টগুলো করতে হবে। এই টেস্টগুলো করে কিডনির সমস্যা খুঁজতে হবে।